সেটাও নাকি ট্রাম্প ঠিক করে দিবে। ইউনূস সাহেব ক্ষমতা ছেড়েছে, ভিভিআইপি মর্যাদায় আছে, এই ইউনূস দেশ ত্যাগ করতে দেওয়া হবে না। এই চুক্তি যে কত ভয়াবহ সেটা চিন্তা করলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। এই দেশ এখন আর আপনার না, এই দেশ আমেরিকা। আমেরিকার কথা ছাড়া আপনি কোনো কিছু কিনতে পারবেন না, কারণ আমেরিকা এমন চুক্তির সাথে ইউনূস সাহেব আমাদেরকে জড়িয়েছে, আজ বাংলাদেশের নাগরিকের, বাংলাদেশের যে আপনার যে অধিকার, সে অধিকারটুকু নেই। প্রিয় ভাইয়েরা, আপনি আমেরিকা যে কাজ করেছে, আপনার দেশে কি পণ্য আপনি আমদানি করবেন, আপনি কোন দেশ থেকে আমদানি করলে আপনি কম দামে পাবেন, সেই সুযোগও নেই। আমেরিকা সেটা বাধ্য করে দিয়েছে, তার দেশ থেকে ওই পণ্য আনতে হবে এবং তার পরিবহন ব্যবস্থা অতিরিক্ত দামেও তার দেশ থেকে ওই পরিবহনের মাধ্যমে ওই পণ্য আনতে হবে। আপনি জানেন, এই যে আমাদের ওষুধ শিল্প, বিভিন্ন কল কারখানা যাই লাগুক না কেন, এটা হলো অশুল্ক সুবিধা। অশুল্ক সুবিধা নেওয়ার জন্য আমেরিকার সাথে আমাদের চুক্তি হয়েছে, এই সুবিধাগুলো আমেরিকাকে দিতে হবে। এবং আপনারা শুনলে অবাক হবেন, আমাদের দেশের প্রতিষ্ঠানকে, আমাদের দেশের সরকার যে ধরনের সুবিধা দেয়, আমেরিকাকে আমরা ওই ধরনের সুবিধা দিতে আমরা বাধ্য থাকিব। এই ধরনের চুক্তি করেছে এবং আমার দেশের যেসব আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা বিদেশ থেকে আনতে হয় না, আমাদের কৃষি, আমাদের বিভিন্ন যে পশু সম্পদ, এসবের খাদ্য জাতীয় জিনিস আমেরিকার কাছ থেকে আনতে আমাদেরকে বাধ্য করবে। আপনারা জানেন যে পণ্য আমেরিকায় কোয়ালিফাইড না, ওদের সিনেটে যেটা বাতিল হয়, ওই পণ্য বাংলাদেশে আনতে আমরা বাধ্য হব। আমাদের যে বিএসটি আমরা বলি যে আমরা যে স্ট্যান্ডার্ড মান তৈরি করি, আমরা যে পরীক্ষা নিরীক্ষা করি, সেই পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ আমাদেরকে আমেরিকা দিবে না। তারা আমাদেরকে যে পণ্য দেয় সে বিষযুক্ত হোক, সেই পণ্য আমাদেরকে খেয়ে মরতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। যে চুক্তি হয়েছে, আমি আপনাদের সাথে 2 ঘন্টা কথা বললেও সেই চুক্তি এখানে বিশ্লেষণ করে শেষ করা যাবে না। আমরা ছোট আকারে আপনাদের কাছে আসছি। আপনারা জানেন 14টি বোয়িং বিমান 1,80,000 কোটি টাকা দিয়ে তাদের কাছ থেকে আমাদেরকে কিনতে বাধ্য করা হচ্ছে। 1,80,000 কোটি ডলার। আপনি বুঝতেছেন এটা কত টাকা? আমাদের বাংলাদেশে যে প্রতি বছর বাজেট হয়, এটার অনেকাংশে এক একটি বাজেটের কাছাকাছি চলে যাচ্ছে। তাই প্রিয় ভাইওরা, আমাদের যে প্রাত্যহিক যে বাজেট, প্রতি বছরের উন্নয়ন যে বাজেট, আমরা সেটা এখানে করতে পারি, কিন্তু আমেরিকা আমাদেরকে বাধ্য করছে যে পণ্য আমাদের দরকার নাই। আবার তারা আমাদেরকে বাধ্য করছে আমার দেশের শিল্প কলকারখানাকে আমরা যে ধরনের সুবিধা দেয়, ভর্তুকি দেয়, সেটা নাকি আমরা দিতে পারবো না। আরে ভাই, দেশ আমার, দেশের জনগণ আমার, আর আমার দেশের জনগণ কিভাবে ঘুমাবে, কি খাবে, সেটাও নাকি ট্রাম্প ঠিক করে দিবে। তাই প্রিয় ভাই বোনেরা, এই সাম্রাজ্যবাদী ট্রাম্পের যে তৎপরতা, সাথে ইউনূস সাহেব যে ইউনূস বড় বড় কথা বলে ক্ষমতায় এসেছে, আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই দেশে একটি সরকার গঠনের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা কায়েমের ব্যবস্থা আমরা যেতে চেয়েছি। কিন্তু এই ইউনূস আজকে এদেশের জনগণের যে সাথে যে ধরনের বিশ্বাসঘাতকতা প্রতারণা করেছে, এর জবাব জনগণকে আদায় করে নিতে হবে। ইউনূস সাহেব ক্ষমতা ছেড়েছে, ভিভিআইপি মর্যাদায় আছে, এই ইউনূস দেশ ত্যাগ করতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ ইউনূসকে বাংলার মাটিতে বেঁধে রাখতে হবে, না হলে এদেশের জনগণের মুক্তি মিলবে না। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমার দেশকে রক্ষা করতে হবে। সেই জয় বাংলা স্লোগান দেয়ায় তরুণীকে গ্রেফতারের ঘটনায় সমালোচনা করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, জয় বাংলাকে অপরাধ গণ্য করা হলে আমাদের পাকিস্তান জিন্দাবাদে ফিরে যাওয়া উচিত। মহসিন রশিদ বলেন, জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য পুলিশ কিভাবে একজন তরুণী ও শিশুদের গ্রেফতার করতে পারে তা বুঝতে পারেন না তিনি। আমরা মোবাইল
আপনি কাকে করছেন জানেন তো? আমি আপনাকে পাবলিক প্লেসে ভিডিও করছি, সমস্যা আমি বিরাম আছে মায়ের বাবা মাথা কেটে গেছে। এই ভাই ট্রাফিক পুলিশ রিভলভার ব্যাগটা পারমিশন পাইল কি পারবো না, পারমিশন আছে মানে সেফটি আনলক করছে, ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে। একবারে শুরু থেকে আছে আমাকে মারছে কেন? ওই চাল থেকে মারতেছে আমার বলেন। আমাকে আমার ওনার ফোন চুরি করতে এটা হচ্ছে ধরার সময় উনি পুলিশ নিয়ে আগে মোবাইল করে ওনার ফোন দিয়ে আপনি ফোন থানায় নিয়ে যান, সমস্যা কি? ফোন হয়েছে আরেকজন পকেট ম্যান নিতে গেছে, পকেট ম্যানে ধরছে, পকেট ম্যান থেকে ফোন হয়েছে, এখন আটকাইছে ওটা।
আপনারা আসুন সেও পুলিশের হাতে আসুন আমি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরছি। আপনারা যত লোক আছে তার চেয়ে আমার ফোর্স বেশি আছে, কিন্তু আমি আপনাদের উভয়ের সম্মানার্থে আমি এখনো বল প্রয়োগ করতেছি না। আমি সিআরপিসির 177 থেকে 127 থেকে 100 যেই 34-এর ভিতরে যে রুলস গুলো আছে এগুলো আমি অ্যাপ্লাই করা শুরু করব। তার আগে ম্যান্ডেটরি কথা হচ্ছে যে আপনাদেরকে আগে সতর্ক করতে হবে আমাকে। আমি একজন সিনিয়র অফিসার হিসেবে আমার এসি আছে, ওসি আছে, আমি উভয় পক্ষকে সতর্ক করতেছি। আপনাদের জন্য আমি নির্দেশ দিতেছি, আপনারা এই যে ভায়োলেন্সটা করতেছেন আমাকে আইন প্রয়োগ করতে বাধ্য হইতে হবে। আপনারা এখন দুইটা পক্ষ, যেহেতু আপনারা দুইটা পক্ষে বিভেদ হয়েছেন, আমরা কোনো পক্ষের না, আমরা দুই পক্ষকে বলবো এই গেটের মূল ফটক থেকে বাইরে যে অবস্থান নেন, সকালে যেভাবে অবস্থান নিয়েছেন সেভাবে নিতে পারেন, আমাদের কোনো সমস্যা নাই, শান্তিপূর্ণভাবে। আমরা কোনো পক্ষের না। তো আপনারা দুপক্ষই এখন চলে যাবেন। আমি উভয় পক্ষকে 5 মিনিটের ভিতরে বাঁশি ফু দিয়ে বের করে দিব। এর ভিতরে আপনার আমি বলছি, কথা বলতেছি, আমি কথা বলছি, চুপ থাকেন, একদম কথা বলবেন না। আমি কারো পক্ষের জন্য এখানে আসি, আমি শেষ করি না কথা। আমি আপনারটা শুনলে ওনাদেরটা শুনতে হবে। এই জন্য আমি বুঝছি, আমরা কি বুঝার লোক না। আমরা থাকবো আর কেউ থাকবে না, আমরা থাকবো আর কেউ থাকবে না। বের হয়ে যাবে, বাঁশি ফুটাও, সবাই বের হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমি মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারি বলছি যুক্তরাষ্ট্র থেকে। আমার আজকে মহান স্বাধীনতা দিবসে এই ভাষণটা বর্তমান সরকার, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ বাহাদুরের জন্য। আপনি কি শুনেছেন, আপনি দেখেছেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছে? আপনি নিজ কানে শুনেছিলেন? কোন কিতাবে, কোন ইতিহাসে, কোন জায়গায় লেখা আছে? আছে কোনো দলিলপত্র? আছে কোনো অডিও? আছে কোনো ভিডিও? সালাউদ্দিন সাহেব, উল্টো পাল্টা কথা বলেন না, তেল মারা বন্ধ করেন। মন্ত্রী হয়েছেন, বর্তমান বাংলাদেশ সরকারের আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, গৃহমন্ত্রী হয়েছেন, আরো মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, কত কিছু করছেন, করেন। কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দেই, আমি জেনারেল জিয়াউর রহমান, মরহম রাষ্ট্রপতি, তার সাথে আমি সার্ভিস করেছি, তার সাথে আমি চলেছি, পথে পথে হেঁটেছি, বিভিন্ন জায়গায় তার সাথে আমি হেঁটেছি, খাল খনন প্রোগ্রামে হেঁটেছি ডিউরিং মাই সার্ভিস। আমি জিয়াউর রহমান সাহেবকে যতখানি কাছে থেকে চিনেছি, আপনারা তার টিকিটিও চেনেন না, দেখেননি তাকে কোনোদিন, জানেননি কোনোদিন তার সামনে যান নাই, তার সাথে হ্যান্ডশেক করেন নাই। তাই সে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাকে কোনোদিন মেডেল পরিয়ে দেয় নাই, কিন্তু আমি পেয়েছি। সুতরাং যারা মরে গেছে, যারা গত হয়ে গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির জনক, প্রেসিডেন্ট প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি ছিলেন সেকেন্ড ইন কমান্ড অফ বাংলাদেশ আর্মি, সেনাবাহিনী। মনে রেখেন, সেইটাও বঙ্গবন্ধুর হাতে দেওয়া, তাকে দিয়েছে, তাকে বানিয়েছে সেকেন্ড ইন কমান্ড অফ বাংলাদেশ আর্মি। সুতরাং ও সমস্ত ইতিহাস আপনি জানেন না। আপনি হালে বিএনপির মন্ত্রী হয়েছেন, আগেও বিএনপি করেছেন, অনেক কিছু আপনার উপরে দিয়েও চড়াই উতরাই, অনেক বাঁশ ডলা খেয়েছেন, সিদ্ধ আন্ডা খেয়েছেন, কিন্তু ভুলে যাবেন না অতীতকে। বাঙালি আমরা সহজে খুব অতীতকে ভুলে যাই, কিন্তু আমার অন্তরে বঙ্গবন্ধু, আমার অন্তরে বাংলাদেশ। আমি প্রবাসে থাকি, বিদেশে থাকি, যেখানেই থাকি, আমরা প্রবাসে থেকে, বিদেশে থেকে নিজের দেশকে যতখানি ভালোবাসি, আপনারা তা করেন না। আপনারা সেভাবে দেশকে ভালোবাসেন না, আপনারা সেভাবে জাতিকে ভালোবাসেন না।
তাই যদি করতেন তাহলে জামাতে ইসলামীদের সাথে আপনি সংসদে বসেন কিভাবে, আপনি মন্ত্রিত্ব করেন কিভাবে? ওরা কারা? ওরা তো বাংলাদেশ চায়নি, ওরা তো স্বাধীনতা চায়নি, ওরা তো জাতীয় সঙ্গীত মানে না, ওরা তো রাষ্ট্রপতিকে মানে না, রাষ্ট্রপতিকে অশ্রদ্ধা করেছে। সুতরাং আপনার কি ঘৃণা হয় না? আপনার এতটুকু লজ্জা হয় না? আপনি তো শিক্ষিত মানুষ, বদ্দা সডিগাইয়া ফোয়া, একটু বুঝতে চেষ্টা করেন যে আপনি কাদের সাথে সংসার করেছেন। আপনি এখনো সময় আছে, আপনার হাতে ক্ষমতা আছে, শক্ত হাতে লাঠি ধরেন, নয়তো আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। এটা আমার ভবিষ্যৎবাণী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। এখন আপনাদের জনসভায় যদি হামলা করে, আপনার তো জনসভায় যাবেন না ভয়তে, আপনার তো পোশাক করে তারপর ওখান দিয়ে ভয়তে আইয়ে পড়বেন, আপনারা ওখানে গিয়ে ফিট পড়বেন। আর বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল তিনি দিয়েছেন। এই 7ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির বেসাত পেয়ে গেছে। কি রে কি! জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9 জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাউল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন, যে হুজুর বাসারি 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আমি, আপনি সেই 9ই মার্চের সেই হুজুর বাসারিকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত, ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায় রে নরধম নরপশু, এবং কি বলে ওটাকে, বর্বরের দল। তৎকালীন সময় আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন, বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন, এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এবং জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে ওঠেন। পরিবর্তন করলেই কোনো জিনিসের পরিবর্তন হয় না। পরিবর্তন কি? পরিবর্তনটা গ্রহণ করছে কেউ, কেউ গ্রহণ করছে। আপনি দেখেন আজকে টিভি চ্যানেলের একটা পোস্ট দেখেন 7ই মার্চ নিয়ে, সেখানে 20 কের ভিতর 18 কে লাভ রিয়েক্ট করে, তার ভিতর 500 কে আপনার কেয়ার রিয়েক্ট করে। কি হয়েছে তাতে? হয়েছেটা কি তাতে? পরিবর্তন কে গুনায় ধরে? কে ধরে? পাকিস্তান চাপাই দিছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু চাপাই দিছিল, কেউ গুনায় ধরছে? কেউ গুনায় ধরছে 6 দফারে রাষ্ট্রদ্রোহিতার সামিল দিছিল, বাঙালি গুনায় ধরছে। 69-এ গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কুৎসা উঠাইছিল, গুনায় ধরছে। 70-এর নির্বাচনে বলছিল যে শেখ মুজিবকে ভোট দেওয়া মানে ভারতকে ভোট দেওয়া, ভারতের দালালি করা, কেউ গুনায় ধরছিল? কেউ গুনায় ধরছিল। কারণ মানুষ জানে যে ভারতের মতো একটা রাষ্ট্র আর বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশের 28টা রাষ্ট্রের মতো একটা ভারত, সেখানে ভারতের একটা প্রদেশে যা লাগে তা বাংলাদেশে উৎপাদনও হয় না। মানুষ সুযোগে নাই, মানুষ এখন সজাগ। পরিবর্তন করলে তাতে কিচ্ছু আয় যায় না। ওই সরকারি বই থেকে পরিবর্তন করুক, তাতে কি মানুষ শুনবে না? এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কোন নেতায় বলতে পারছে? এরকম বক্তব্য দিতে পারছে? কোন নেতায় বলতে পারছে সুদৃঢ় এবং সুকৌশলী ভাবে? পারে নাই। পারবে কেমনে? দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে তিনি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং এই দেশের মানুষের মুক্তির বীজ বপন করে। সেই ভাষণের ভিতর নিহিত ছিল স্বাধীনতার সেই যুদ্ধের প্রস্তুতি। 26শে মার্চ ঘোষণা হয়ে গেল আর যুদ্ধ হয়ে গেল কেন? একদিনে কি যুদ্ধের প্রস্তুতি হয়েছিল? 7ই মার্চের ভাষণের পর সমগ্র জাতি বুঝে গিয়েছিল যে আমাদেরকে যুদ্ধের ময়দানে নামতে হবে। যুদ্ধের দামামা বাজছে, পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হতে উৎখাত করতে হবে। সেই ম্যান্ডেট নিয়ে সমগ্র বাঙালি জাতি 7ই মার্চের তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সরদি উদ্যানে নারী, পুরুষ, যুবক, যুবতী, কৃষক যার যার স্থান থেকে ছুটে এসেছিল। কেন ছুটে এসেছিল? যুদ্ধের প্রস্তুতি কিভাবে গ্রহণ করা যায় তা শুনতে। যুদ্ধে প্রস্তুতিতে বঙ্গবন্ধু কি বলেছে? আমি যদি নাও থাকি, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাবে। এখানে বঙ্গবন্ধু কি একেবারে পরিপূর্ণভাবে বলে দিয়েছে যে তার অনুপস্থিতিতে কি করতে হবে? সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধু